তো দেখো আমাদের প্রথম প্রশ্নে একটি সরল দেওয়া রয়েছে এবং এই সরলটির আমাদের মান বের করতে বলেছে। তো এই প্রশ্নটি আমি তোমাদেরকে ডিটেলসও করে দেখাবো এবং শর্ট ট্রিকের মাধ্যমে মাত্র 2 সেকেন্ডের মধ্যে তোমরা কিভাবে করতে পারবে সেটিও আমি তোমাদেরকে করে দেখাবো। তো দেখো আমাদের সরলের নিয়ম হচ্ছে বন্ধুরা, প্রথমে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হয়, তারপর আমাদের সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেটের ক্ষেত্রে। তো দেখো এক্ষেত্রে আমাদের ফার্স্ট ব্র্যাকেট রয়েছে এখানে এবং এখানে। তার এর অর্থ হচ্ছে আমাদেরকে প্রথমে এর কাজটা করে নিতে হবে, তারপর যে হয় আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব, তারপর থার্ড ব্র্যাকেট। দেখো আমাদের এর বলতে কি হয়, আমি প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমি তোমাদেরকে নিচে করে দেখাচ্ছি। তো দেখো আমাদের 96 রয়েছে, এর সাথে এর বলতে আমাদের গুণ রয়েছে, এর বলতে আমরা গুণ বুঝে থাকি। এরপর আমাদের যেহেতু দেখো ভাজিত রয়েছে 24, তো আমি 24কে বাই আকারে লিখতে পারি কারণ আমাদের ভাজিত রয়েছে। তাহলে 24 4 আমাদের কত হয় বন্ধুরা, এটা আমাদের হয়ে যায় 96। তাহলে 4 2 আমাদের কত হচ্ছে 8, অর্থাৎ এই যে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের সেই ফার্স্ট ব্র্যাকেটের মান আমরা পাচ্ছি 8। এরপর একইভাবে আমরা যদি এক্ষেত্রে আমাদের পড়ে রয়েছে 36, এর ইন্টু 4 ভাজিত আমাদের 8, কারণ এটার মান আমরা কত পেয়েছি 8 পেয়েছি। এরপর একইভাবে এটাকেও করো, দেখো তাহলে 36 এর বলতে গুণিত কি রয়েছে 4, তারপর ভাজিত রয়েছে। এরপর এটার মান আমরা কত পেয়েছি 8, তাহলে আমাদের নিশ্চয়ই ভাজিত, এখনই আমি তোমাদেরকে বললাম যে আমরা বাই আকারে লিখতে পারি। এরপর আমরা কাটাকাটি করে যাক, 2 2 এ 4, 2 4 এ 8, এরপর 4 নাম আমাদের কত হয়ে যাবে 36, তাহলে এটার মান কত হয়ে গেল 9 2 এ 18। এরপর দেখো আমাদের 41 রয়েছে, এরপর এটার মান আমরা কত পেয়ে গেলাম, এটার মান পেয়ে গেলাম 18। এরপর 18 আর 41 যদি আমরা গুণ করে দিই তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে দেখো তো আমাদের কি হবে এই গুণটি। এরপর তোমরা অনেকে কি করো না 41 আর 18 গুণ করতে শুরু করে দিও, কিন্তু এটা হচ্ছে দেখো বাচ্চাদের মেথড। আমরা কিভাবে করব, একটু অ্যাডভান্সে করব, যেহেতু আমাদের যাতে মাইন্ডের মধ্যে গুণটা হয়ে যায়। কিভাবে দেখো, এই 40কে আমি একটু তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি, যখনই তোমরা এটা বারবার প্র্যাকটিস করবে তোমরা নিজেরাই করতে পারবে। 40 প্লাস 1 করতে পারি তো, আর এটা আমাদের কত রয়েছে 18। এক্ষেত্রে দেখো গুণ চিহ্ন দিলেও ভালো, না দিলেও ভালো, কারণ দেখো আমরা ব্র্যাকেট ইন্টু, এটা আমরা ব্র্যাকেটকে কি ধরে থাকি ইন্টু। এরপর দেখো 18 4 আমাদের কত হয় বন্ধুরা না 72 হয়ে যায়। এরপর যেহেতু একটি শূন্য সেটা আমরা লিখে নিলাম। এরপর আমাদের কত হবে 18কে, এটা প্লাস চিহ্ন রয়েছে, 18কে 18। এরপর দেখো কত হবে আমাদের 720 প্লাস 18, অর্থাৎ আমাদের 738 হচ্ছে। দেখো কোন অপশনের মধ্যে রয়েছে, এই অপশনের মধ্যে রয়েছে, আমাদের সেই অপশন উত্তর হবে। কি করে বুঝবে যে এটা আমরা কিভাবে করতে পারবো, যখনই আমাদের যে সংখ্যা শূন্যের কাছাকাছি হবে সেটিকে আমরা শূন্য করে নেব এবং বাকি যে পার্ট পড়ে থাকবে সেটাকে আমরা আলাদা ধরে নেব। দেখো কিভাবে, এটা আমি তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য বললাম। 18 4 আমাদের কত হচ্ছে 72, আর একটি শূন্য যেহেতু আমাদের 40 ধরে নিতে হবে তার জন্য একটি শূন্য ধরে নিলাম, তাহলে 720 হয়ে গেল। এরপর আমরা 18কে 18, এরপর 720 প্লাস 18 যদি করি আমরা 738 হয়ে যাচ্ছে। তোমরা এভাবেই করতে পারবে। এটা গেল আমাদের ফুল ডিটেলস কিভাবে করতে হয়। এরপর তোমরা চলে আসো শর্ট ট্রিকের মধ্যে। আমি যখন তোমাদেরকে এই চ্যানেলে ডিজিট সাম করিয়েছিলাম তখন আমি তোমাদেরকে কি বলেছিলাম যে কোনো ক্যালকুলেশন করার জন্য আমাদের ডিজিট সাম কাজে লাগে। তো দেখো এটাও তো এক ধরনের ক্যালকুলেশনই রয়েছে। তাহলে ক্যালকুলেশন করার সময় আমি তোমাদেরকে ডিজিট সাম করানোর সময় বলেছিলাম যখনই আমাদের 2 বা 3টি বা যটি সংখ্যায় থাক সেই সংখ্যাগুলোর যদি সমষ্টি অর্থাৎ ডিজিট সাম যদি 9 হয় তাহলে আমাদের তার সাথে যেই গুণ থাক না কেন আমাদের ডিজিট সাম কত হবে না 9 হবে। তো দেখো তো বন্ধুরা এই দুটি সংখ্যা 36-এর 3 প্লাস 6 আমাদের ডিজিট সাম কত হয়ে যাচ্ছে 9। এরপর আমাদের গুণ সম্পর্কে এদিকে যতই বড় সংখ্যা থাক না কেন, আমাদের সামনের দিকে যতই বড় সংখ্যা থাক না কেন, আমাদের সম্পূর্ণ টোটাল যে মনে করো এই ভ্যালুটি রয়েছে তার ডিজিট সাম কত হয়ে যাবে 9। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। তোমরা যদি ডিজিট সাম দেখোনি তাহলে সার্চ করবে তোমরা ইউটিউবে ডিজিট সাম বাই দীপেশ স্যার ইন বেঙ্গলি করতে পারো বা নাও করতে পারো, তোমাদের ভিডিও চলে আসবে, তোমরা সেখান থেকে ডিটেলস বুঝে নিও যে আমাদের ডিজিট সাম আসলে জিনিসটা কি। তো দেখো যারা দেখেছো তারা আমার ভিডিও নিশ্চয়ই পারবে। এরপর আমরা অপশানগুলো চেক করবো, যেহেতু আমরা জেনে গেছি যে এই যে আমাদের যে মান বের করতে বলেছে সেই মানের ডিজিট সাম হচ্ছে 9। তাহলে এরপর আমরা অপশানগুলো চেক করব, দেখবো আমাদের ডিজিট সাম জনটিরে মনে করো যেটিরে 9 হচ্ছে সেটাই আমাদের উত্তর হয়ে যাবে। দেখো এটা ডিজিট সাম চেক করো বন্ধুরা, 6 6 12 আর 5 কত হয়ে যাচ্ছে 17। 17কে যদি আবার ডিজিট সাম করি 1 প্লাস 7 আমাদের কত হয়ে যাবে 8।
তাহলে এটার ডিজিট সাম হচ্ছে 8, এটার ডিজিট সাম 9 হচ্ছে না। এটা দেখো আমি যখনই বলেছিলাম যে 9 পাবো আমরা, তখনই আমরা কেটে দেবো। এরপর আমাদের 6 সাথে আমাদের কত হয়ে যাবে 13, এটা ডিজিট সাম আবার কত হয়ে যাবে 4, তাহলে এটারও ডিজিট সাম 9 হচ্ছে না। এরপর দেখো এটা 7 আর 3 10 আর একে 18, 18 যদি আবার ডিজিট সাম করি 1 + 8 আমাদের 9, অর্থাৎ এটার ডিজিট সাম আমাদের 9 হচ্ছে। তাহলে এটাই আমাদের উত্তর হতে পারে। বাট আরেকটি রয়েছে, এটাকেও চেক করে নিয়ে যাক। দেখো 9 কেটে গেল, 7 7 14, 14কে যদি আবার ডিজিট সাম করি আমাদের কত চলে আসবে 5। তাহলে দেখো অপশানগুলোর মধ্যে আমাদের একটি অপশান রয়েছে যেটির ডিজিট সাম হচ্ছে 9। দেখো এইগুলো আমার অপশান সেট করা কখনোই নয়, কারণ এগুলো আমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তোমরা চাইলে টেক্সট বুক বা যে কোনো এখন আমাদের অনলাইন থেকে প্রশ্ন পাওয়া যাচ্ছে, তোমরা যাচাই করে নেও। এই প্রশ্নটা তোমাদের এসএসসি জিডিতে 20 ফেব্রুয়ারি যে ফার্স্ট শিফট হয়েছিল সেই শিফটের একটি প্রশ্ন, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। তো চলো দেরি না করে পরের প্রশ্নে চলে যাই। 2 নম্বর প্রশ্নে কি বলেছে, 7200 টাকাকে পি কিউ এবং আর এর মধ্যে যথাক্রমে 1/2:4:3/2 অনুপাতে ভাগ করা হয়েছে। আর এর ভাগ কত টাকা হবে আমাদেরকে বের করতে বলেছে। দেখো প্রতিটি প্রশ্ন খুবই সহজ রয়েছে, তো তোমরা যদি পরীক্ষায় যাও এবং এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তো তোমরা এই টাইপের প্রশ্ন পাবে এবং এই টাইপের প্রশ্ন পেলেই তোমরা নিজেরাই করে আসতে পারবে। তো দেখো আমাদের যখনই অনুপাতে থাকে সেই অনুপাতটি দেখো এইটি আমাদের ভগ্নাংশে রয়েছে, তো সেই ভগ্নাংশকে প্রথমে আমাদেরকে সিম্পল ফর্মে নিয়ে আসতে হবে, অর্থাৎ আমাদেরকে সংখ্যায় নিয়ে আসতে হবে। তো দেখো এই ভগ্নাংশটি আমি নিচে লিখে নিচ্ছি। আমাদের কত দেওয়া রয়েছে 1/2, 4 আর 3/2 রয়েছে। তো এটাকে আমরা যদি সিম্পল ফর্মে নিয়ে আসতে চাই, তাহলে আমাদের মনে করো যে নিচেরগুলো, অর্থাৎ আমাদের যে নিচে হরগুলো রয়েছে সেই হরগুলোর লসাগু বের করতে হয় এবং প্রতিটি অনুপাতের সাথে গুণ করতে হয়। তো দেখো আমাদের হর এখানে রয়েছে আমাদের 2 এবং এখানেও আমাদের 2 রয়েছে। এখানে মনে করো কিছু নেই, তো আমরা 1 ধরে নিতে পারি, কারণ 1 দিয়ে 4কে ভাগ করলে আমরা 4ই পেয়ে থাকি। এরপর যেহেতু আমাদের 2 জায়গায় 2 রয়েছে, তাহলে নিশ্চয়ই আমাদের 2 আর 2 এর আমাদের লসাগু কত হয়ে যাবে 2। এরপর প্রতিটি অনুপাতের সাথে যদি আমরা মনে করো 2 গুণ করি, দেখো তো এক্ষেত্রে আমরা যদি 2 গুণ করি, এর সাথেও আমরা যদি 2 গুণ করি এবং এটার সাথে যদি আমরা 2 গুণ করে দিই, তাহলে আমাদের কত হবে লেখাটি ছোট ছোট হয়ে যাচ্ছে, তোমরা অ্যাডজাস্ট করে নিও। তো দেখো এই 2 আমাদের কেটে গেল, তাহলে এক্ষেত্রে আমাদের পড়ে থাকলো 1 এবং দেখো এক্ষেত্রে 4 2 আমাদের কত হয়ে যাবে 8 এবং এক্ষেত্রে আমাদের 2 2 কেটে যাবে, আমাদের পড়ে থাকলো 3। তাহলে আমরা সিম্পল ফর্মে নিয়ে এসে আমরা অনুপাতটি পাচ্ছি 1:8:3, অর্থাৎ আমাদের পি এর অনুপাত হচ্ছে 1, কিউর অনুপাত হচ্ছে 8 এবং আর এর অনুপাত হচ্ছে 3। এরপর দেখো প্রশ্নে কি বলেছে যে আর এর ভাগ কত টাকা হবে আমাদেরকে বের করতে বলেছে। তো আর এর ভাগ যদি আমাদেরকে বের করতে হয়, তাহলে আমাদের কি করতে হয় বন্ধুরা, আর এর যে অনুপাত সেটা আমাদের উপরে লিখে নিতে হয়। তাহলে আমরা যেহেতু আর এর ভাগ 3 অনুপাত, তার জন্য উপরে, এবং নিচে আমাদের কি করতে হয়, যে মনে করো আমাদের যটি অনুপাত থাকে আমাদের যোগ করতে হয়। তাহলে 1 + 8 আমাদের 9 এবং 9 আর 3 আমাদের কত হয়ে যাচ্ছে 12। এরপর আমাদের যে মোট টাকা থাকে, দেখো আমাদের মোট টাকা কত রয়েছে 7200, আমরা গুণ করে দেবো 7200। এরপর যদি আমরা কাটাকাটি করি, তাহলে দেখো আমাদের কত হয়ে যায়, ডাইরেক্ট তোমরা কাটতে পারবে যে 12 আমাদের 6 কত হয়ে যায় 72 এবং 2টি শূন্য রয়েছে বসিয়ে দিলাম। এরপর এটাকে যদি আমরা গুণ করি 3 ছক কত হচ্ছে 18 এবং 2টি শূন্য, অর্থাৎ আমাদের ফাইনালি হচ্ছে 1800 টাকা। দেখো আমাদের ডি অপশনে রয়েছে। তাহলে আমাদের আর এর ভাগ কত হয়ে যাবে না 1800 টাকা। আশা করি তোমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছো। তো চলো পরের প্রশ্নে চলে যাই। 3 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, রোহিত একটা পুরানো ব্যাট 2320 টাকায় কিনেছেন এবং 180 টাকা ব্যয় করে মেরামত করেছেন। যদি তিনি এটি 2400 টাকায় বিক্রি করেন, তাহলে ক্ষতির শতাংশ কত আমাদেরকে বের করতে বলেছে। তাহলে আমাদেরকে প্রথমে এই প্রশ্নে যে রোহিত যে ব্যাটটি ক্রয় কিনেছেন সেই ব্যাটের উপর আমাদের মোট কি পরিমাণ খরচ হচ্ছে বের করতে হবে। তারপর আমরা দেখব আমাদের কি কি হচ্ছে। তো দেখো আমাদের ক্রয় মূল্য, অর্থাৎ আমরা যদি ইংরেজিতে বলি আমাদেরকে কস্ট প্রাইস, অর্থাৎ সিপি, শর্ট ফর্মে আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি। তো দেখো আমাদের ব্যাটটি কিনেছে কত টাকায় না 2320 টাকায়।
এরপর বেডটি আমাদেরকে যেহেতু আমাদের পুরানো বেড তাকে মেরামত করার জন্য অর্থাৎ ঠিকঠাক করার জন্য আমাদের 180 টাকা লেগেছে। তাহলে এই দুটিকে যদি আমাদের যোগ করে দিই তাহলে আমরা মোট যে আমাদের বেডের উপর খরচ হচ্ছে পেয়ে যাব। তো এটার থেকে এটা যদি যোগ করি তাহলে দেখো আমাদের কত হচ্ছে না 2500 টাকা খরচ হচ্ছে বেডের মোট মনে করো ক্রয় করে এবং মেরামত করে। এরপর দেখো সেই বেডটি সে বিক্রি করেছে কত না 2400 টাকায় বিক্রি করেছে, অর্থাৎ এসপি সেলিং প্রাইস সে কত করেছে না 2400 টাকায়। তাহলে নিশ্চয়ই তার ক্ষতি দেখো বন্ধুরা কত হয়েছে, অ্যাবসোলুট ভ্যালুতে কত হয়েছে 2500 টাকা ক্রয় করে ধরো তার মোট খরচ হয়েছে এবং 2400 টাকায় বিক্রি করছে, অর্থাৎ তার 100 টাকা খরচ হচ্ছে। এরপর যেহেতু আমাদের ক্ষতির শতাংশ বের করতে বলেছে তাহলে আমাদের যে ক্ষতি হয়েছে নিশ্চয়ই 2500 টাকার উপরে ক্ষতি হয়েছে, তো 2500 টাকার উপরে তার ক্ষতি হয়েছে 100 টাকা। তাহলে আমাদের যদি পার্সেন্টেজে বের করতে হয় তাহলে আমাদের কি হবে, আমাদের যে এই যে আমাদের 100 খরচ হচ্ছে সেটা হয়ে যাবে আমাদের উপরে এবং নিচে আমাদের হয়ে যাবে যেটি আমাদের বেস সবসময় কি হয়ে থাকে বন্ধুরা, যে টাকার উপর আমরা ক্যালকুলেট করে থাকি। তো যেহেতু আমরা এটার উপর তো ক্যালকুলেট করছি না, কারণ আমাদের যেহেতু বেডটির মোট খরচ হয়েছে 2500 টাকা, আমাদের মোট এটাই হচ্ছে আমাদের ধরতে গেলে আমাদের মেন ভ্যালু, যেহেতু আমাদের যদি বলি অ্যাকচুয়াল ভ্যালু, যেহেতু আমরা 2500 থেকে ক্যালকুলেট করছি তাহলে আমাদের 2500 টাকায় খরচ হয়েছে কত না 100 টাকা। এরপর পার্সেন্টেজ বের করার জন্য আমরা কি নিয়ে নেব 100। এরপর দেখো এই দুটো শূন্য চলে গেল এবং 25 4-এ আমাদের কত হয়ে যাবে 100, অর্থাৎ আমাদের কত ফাইনালি বের হচ্ছে না 4%। তাহলে ওই যে রোহিতের এই বেডটি কিনে ক্রয় করে তারপর বিক্রি করে আমাদের কত ক্ষতি হচ্ছে না 4%। দেখো কোন অপশানে রয়েছে না এ অপশানে রয়েছে, আমাদের উত্তর হয়ে গেছে। আশা করি তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছো। তো চলো পরের প্রশ্নে চলে যাই। এরপর দেখো 4 নম্বর প্রশ্নে কি বলেছে, যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 14.28% বৃদ্ধি করা হয় তাহলে ক্ষেত্রফল একই রাখার জন্য তার প্রস্থ কত শতাংশ কমাতে হবে আমাদেরকে বের করতে বলেছে। তো এই প্রশ্নটি আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এমন একটি তোমাদেরকে ট্রিক দেব যে ট্রিকটি তোমাদের সব চ্যাপ্টারের ক্ষেত্রে কাজে লাগবে এবং এই প্রশ্নটি দেখা মাত্র করতেও পারবে, জাস্ট 2 সেকেন্ডও সময় লাগবে না। তো দেখো আমি এই রুলটি আমাদের ভিডিওতে হয়তো কোনো এক জায়গায় বলেছি, বাট এখনও এই রুলটি আমি তোমাদেরকে এই চ্যানেলে প্রোভাইড করিনি। তো আজকে আমি তোমাদেরকে সেই ট্রিকটি দেখাচ্ছি। দেখো আমাদের যখনই বলবে এরপর প্রশ্ন হচ্ছে যে এই ট্রিকটি তোমরা কখন কাজে লাগাবে, তাহলে বুঝতে হবে। তো দেখো প্রশ্নটি বলেছে যে তাহলে ক্ষেত্রফল একই রাখার জন্য, যখনই আমাদের কোনো জিনিস একই থাকবে অর্থাৎ কনস্ট্যান্ট থাকবে, এক্ষেত্রে যেমন আমাদের ক্ষেত্রফল একই থাকছে। এরপর যদি বলি এই যে আমি রুলটি তোমাদেরকে শেখাতে চলেছি সেই রুলটি আমাদের কোন ক্ষেত্রে কাজে লাগে না টাইম অ্যান্ড ডিস্টেন্সের ক্ষেত্রেও কাজে লাগে, অর্থাৎ সময় ও দূরত্বের ক্ষেত্রেও। কিভাবে, যখন মনে করো আমাদের ডিস্টেন্স ইকুয়াল টু আমরা কি পাই স্পিড ইন্টু টাইম। তো এক্ষেত্রে আমাদের অনেক ক্ষেত্রে দেখবে বন্ধুরা করার সময় আমাদের দূরত্ব ডিস্টেন্স থাকে, অর্থাৎ মনে করো কোনো প্রশ্নে বললো যে 180 কিমি যেতে প্রথমে আমাদের এত সময় লাগতো, তারপর আমাদের এত সময় লেগেছে। তো যেহেতু আমাদের দূরত্ব একই থাকছে সেক্ষেত্রে আমাদের যদি মনে করো সময় বেড়ে যায় নিশ্চয়ই তাহলে আমাদের স্পিড কম হবে, এরপর স্পিড যদি বেশি হয় তাহলে আমাদের সময় কম লাগবে। তো সেক্ষেত্রে আমাদেরকে বুঝে নিতে হবে যখনই আমাদের কমবে বা বাড়বে বলবে এবং একটি জিনিস আমাদের স্থির থাকবে অর্থাৎ কনস্ট্যান্ট থাকবে তখনই আমাদের এই পদ্ধতিটি কাজে লাগবে। তো এক্ষেত্রে দেখো আমাদের কি বলেছে, যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত শতাংশ বৃদ্ধি করা হলো, দেখো এক্ষেত্রে আমি কি করেছি একটি আমাদের বৃদ্ধি করেছে, কি বৃদ্ধি করেছে না দৈর্ঘ্য। এরপর আমাদের তাহলে ক্ষেত্রফল বলছে একই রাখার জন্য অর্থাৎ আমাদের একটি কনস্ট্যান্ট থাকছে। এরপর দেখো তার প্রস্থ কত শতাংশ কমাতে হবে, তো যখনই একটি বলবে বৃদ্ধি করছে এবং অপরটি বলবে যে কমাতে হবে, তো এই জন্য আমি এই পদ্ধতিটির পার্সোনালি নাম দিয়েছি যে কমা বাড়ার পদ্ধতি। কি বললাম না কমা বা বাড়া কমার পদ্ধতি, তোমরা যেটাই বলবে কমা বাড়ার পদ্ধতি, এটা তোমরা সার্চ করবে কোথাও পাবে না, এটা আমার পার্সোনালি নাম দেওয়া, জাস্ট এটা বেশি দিন হয়নি এই ট্রিকটি করে। তো দেখো এটা কি করে বুঝবে বললাম না একটি কনস্ট্যান্ট থাকবে এবং একটি জিনিস বাড়বে অপরটি কমবে। তো দেখো আমার এই নিয়মটি হচ্ছে, মনে করো কোনো জিনিস যদি তোমাদেরকে যাই হোক, কারণ যেহেতু এই
আমাদের শর্ট ট্রিকটি যে কোনো চ্যাপ্টারের ক্ষেত্রে কাজে লাগবে। তাই আমি বললাম যে কোনো জিনিসই আমাদের যদি এক্স বাই ওয়াই বেড়ে যায় তাহলে আমাদের কমার ভ্যালুটাই হয়ে যাবে বন্ধুরা এক্স বাই এক্স প্লাস ওয়াই রূপে আমাদের কমে যাবে। এটা তোমাদেরকে মনে রাখতে হবে এবং খাতায় ভালো করে নোট করে রাখতে হবে। তো দেখো এরপর এই প্রশ্নে যদি বলি যে এর সাথে কি রিলেট আছে, কিছুই তো না, এক্স বা ওয়াই কিছু নেই, কিন্তু দেখো আছে বন্ধুরা, ভালো করে দেখো। এটা আমরা 14.28 আমরা এটা যদি পার্সেন্টেজের যখন তোমরা মনে করো করেছিলাম যখন যে 1/2 আমাদের কত পার্সেন্ট হয়ে যায়, 50% হয়ে যায়। পার্সেন্টেজেরও আমাদের এই চ্যানেলে ভিডিও রয়েছে, তোমরা এটাও ডিটেলস দেখতে পারো। এরকমভাবে আমরা অনেকগুলো ভ্যালু পাই যেগুলো আমাদের মনে রাখতে হয়। তাহলে এই যে আমাদের 14.28 এটা আমাদের 1/7 হয়ে থাকে। এটা যদি 14.2কে আমরা ফ্র্যাকশনে নিয়ে যাই, অর্থাৎ আমরা যদি ভগ্নাংশে নিয়ে যাই। এরপর দেখো চলে এসেছে এক্স বাই ওয়াই। তাহলে এক্ষেত্রে আমাদের এই প্রশ্নের আমাদের এক্স বলতে হচ্ছে 1 এবং আমাদের হচ্ছে ওয়াই বলতে আমাদের 7। আমাদের 1/7 বেড়ে গেছে, অর্থাৎ আমাদের যেহেতু দৈর্ঘ্য বেড়েছে, আর দৈর্ঘ্য কত শতাংশ বেড়েছে না 1/7। এটা যদি ভগ্নাংশে বলি তাহলে তো দেখো আমাদের 1/7 বেড়েছে, তাহলে নিশ্চয়ই আমাদের যে কমার ভ্যালু সেটি কী হবে, এর সাথে তুলনা করো। এক্সের জায়গায় আমাদের কত রয়েছে 1, তাহলে এক্ষেত্রে আমাদের কত হয়ে যাবে 1। এরপর দেখো আমাদের রয়েছে এক্স, এক্স বলতে এক্ষেত্রে আমরা কত পাচ্ছি 1 প্লাস ওয়াই, ওয়াইয়ের ভ্যালু দেখো কত রয়েছে 7, তাহলে 7। এরপর এটা আমরা যদি ফাইনালি করি তাহলে 1/8 রূপে আমাদের কমে যাবে। এরপর পার্সেন্টেজ থেকে আমরা জানি যে 1/8 আমাদের কত হয় 12.5, অর্থাৎ 12.5 হয়ে যায়। 1/8 সমান আমাদের কত হয় 12.5। দেখো কোন অপশানে রয়েছে, এ অপশানে রয়েছে, উত্তর হয়ে গেল। এই ট্রিকটি তোমরা কোথাও পাবে না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। তাই তোমরা এই ট্রিকটি খাতায় নোট করে রাখো এবং এই ট্রিকটি আমাদের সব চ্যাপ্টারের ক্ষেত্রে কাজে লাগবে। যখন আমি এই চ্যাপ্টার বা এই ট্রিকটির ফুল ডিটেলস ভিডিও নিয়ে আসবো, তোমরা তখন দেখে নিও ভালো করে। তো দেখো এই প্রশ্নের ক্ষেত্রে তোমরা এভাবে করতে পারবে, খুব সহজেই হয়ে যাবে। কোনো কিছু আমাদের পার্সেন্টেজও কিছু করার দরকার হবে না। এটা বারবার যদি তোমরা প্র্যাকটিস করো তখন তোমাদের মাইন্ডের মধ্যে চলতে থাকবে যে 1/7 বেড়েছে, তাহলে নিশ্চয়ই আমাদের কমার ভ্যালু হয়ে যাবে 1/8। কত সেকেন্ড লাগলো, জাস্ট 2 সেকেন্ড লাগলো। তাহলে 1/8 আমাদের কত হয় 12.5%, আমাদের উত্তর হয়ে গেল। আশা করি তোমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছো। যদিও তাও বোঝা না যায় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদেরকে আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব। চলো পরের প্রশ্নে চলে যাই। দেখো 5 নম্বর প্রশ্নে কি বলেছে, তো দেখেই তোমরা ভয় পেয়ে যাও না, কারণ দেখো এত বড় প্রশ্ন দেখে তোমরা আগে যদি প্রশ্নটি না পড়ে ছেড়ে স্কিপ করে চলে যাও তাহলে তোমাদেরই নোকসান হবে। কারণ আমাদের যত বড় প্রশ্ন থাকে তার মানে তোমাদের বুঝে নিতে হবে তত সহজ এই প্রশ্নটি রয়েছে। জাস্ট একটু পড়ে তোমাদেরকে ক্যালকুলেট করতে হবে ভালো করে। তো দেখো কি বলেছে না 44টি আম, 121টি কলা এবং 11টি আপেল রয়েছে। এগুলিকে কয়েকটি সারিতে এমনভাবে সাজাতে হবে যাতে প্রতিটি সারিতে সমান সংখ্যক ফল থাকে। মনে করো প্রতিটি সারিতে আমাদেরকে সমান সংখ্যক ফল রাখতে বলেছে। এরপর আরেকটি কন্ডিশন দিয়েছে এবং প্রতিটি সারিতে এক ধরনের ফল থাকে এবং প্রতিটি সারিতে একই ধরনের ফল থাকবে, অর্থাৎ যে সারিতে আমাদের আপেল রয়েছে আপেলই থাকবে এবং যে সারিতে আমাদের কলা রয়েছে কলাই থাকবে এবং যে সারিতে আম রয়েছে আমই থাকবে। তাহলে আমাদেরকে কি বের করতে বলেছে যে সারির সর্বনিম্ন সংখ্যা কত হবে আমাদেরকে বের করতে বলেছে। তো দেখো তো আমাদের সবচেয়ে কম রয়েছে 11টি আপেল। তো 11 দিয়ে আমরা যদি সাজাই, মনে করো যেহেতু আমাদের 11 একটি মৌলিক সংখ্যা, তাহলে এই যে আপেলগুলোকে নিশ্চয়ই আমাদের দুটি সারিতে কখনোই সাজানো সম্ভব হবে না, হবে কি কখনোই না। তাহলে আমরা এর থেকে বুঝতে পারছি যে আমাদের যে সারি রয়েছে সেই সারিতে আমাদের 11টি করে ফল থাকবে। দেখো আমাদের 11 দিয়ে এই 44টি আমকেও আমাদের 11টি যদি মনে করো করে 11টি করে করে সাজাই তাহলে আমরা 4টি সারি এখান থেকে পেয়ে যাচ্ছি। এবং 11 দিয়ে যদি 121টি কলাকেও আমরা 11টি কলা করে রাখি তাহলে আমাদের 11 কত হয়ে যায় 121 হয়ে যায়, তাহলে আমরা সাজাতে পারছি। তাহলে আমাদের এই যে মনে করো 44টি আম রয়েছে, প্রত্যেকটিকে যদি প্রত্যেকটি সারিতে আমরা 11টি করে রাখি তাহলে আমরা কটি সারি পেয়ে যাচ্ছি বন্ধুরা, এভাবে 4টি সারি পেয়ে যাচ্ছি। আমাদের কত হচ্ছে 44টি আম হয়ে যাচ্ছে। একইভাবে আমরা এই যে আমাদের 121টি কলা রয়েছে, আমরা প্রত্যেক সারিতে যদি আমরা 11টি করে কলা রাখি তাহলে আমাদের কত হয়ে যাবে না 11টি
সারি হয়ে যাবে। দেখো এক্ষেত্রে আমরা 4টি সারি পাচ্ছি, এক্ষেত্রে আমরা 11টি সারি পাচ্ছি। আর যেহেতু কলার ক্ষেত্রে কলার বলবো না, আপেলের ক্ষেত্রে আমাদের 11টি রয়েছে, তাহলে নিশ্চয়ই আমরা কটি সারি পেয়ে যাবো? একটা সারি পেয়ে যাবো। তাহলে দেখো আমাদের সারির সংখ্যা কত হয়ে যাচ্ছে না 4 আর 11 আমাদের কত হচ্ছে 15 আর একে আমাদের 16। তাহলে দেখো কোন অপশানে রয়েছে? ডি অপশানের মধ্যে রয়েছে। দেখো এত বড় যদি আমাদের প্রশ্নটি হয়েছে, বাট আমাদের কি কিছু ক্যালকুলেশন করতে হলো? কিছু ক্যালকুলেশন করতে হলো না, জাস্ট একটু মানে কি বলবো, ভাবলেই উত্তরটি হয়ে গেল। তো আশা করি তোমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছো। তো